ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, গাজায় ইসরায়েলের পরাজয় হয়েছে, স্বীকার করে নিলেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর, ক্ষেপণাস্ত্রের চুরমার সামরিক যান। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আরো ৮ সেনা খতম। এরপর জানিয়ে দিব লেবাননের মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা। এদিকে পশ্চিমাদের চোর বললেন পুতিন, সেই সাথে দিলেন কঠিন হুঁশিয়ারি এবং ভয়াবহ শাস্তির হুমকি। আরও জানিয়ে দিব সুইজারল্যান্ডের সম্মেলন নিয়ে কি ভাবছেন রণক্লান্ত ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষ। থাকবে এ সম্পর্কে বিস্তারিত। এবং সর্বশেষে গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব, সম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজা ইসরায়েলের পরাজয় হয়েছে, স্বীকারোক্তি সাবেক প্রধানমন্ত্রীর। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয় হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। সেই সঙ্গে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা উচিত বলেও মনে করেছেন তিনি। শনিবার কুদস প্রেসের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে রাতেই এই তথ্য জানিয়ে দিয়েছেন। কুদস প্রেসের মতে ইহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলিদের। ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন 10 লাখ লোক জড়ো হয়ে বিক্ষোভ করা উচিত এবং 50,000 বিক্ষোভকারী নেসেটের সামনে জড়ো হয়ে মন্ত্রিসভাকে নিষ্ক্রিয় করে দেওয়া উচিত। আর এভাবেই বন্দীদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলি মন্ত্রিসভা পরিবর্তনে একটি সমাধান খুঁজে বের করা উচিত বলে উল্লেখ করেছেন তিনি। এর আগে ইহুদিবাদী পত্রিকা হারেসকে দেওয়া ইহুদ বারাক বলেছিলেন ইসরায়েল সরকার তার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার অযোগ্য মন্ত্রিসভা এই বিপর্যয়ের কারণ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ের মধ্য দিয়ে এই সংকট শুরু হয়েছিল এবং যুদ্ধ এখনো চলছে, যোগ করেছেন ইহুদ বারাক। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আরও 8 সেনা নিহত, ভেঙে চুড়ে চোরমার ক্ষেপণাস্ত্রের আঘাত। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরও 8 সেনা নিহত হয়েছে। শনিবার দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে এটি 8 সেনা নিহত হয়েছে। এতে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি টাইগার সামরিক যান ধ্বংস হয়েছে। এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড বলেছে তারা আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে ইসরায়েলের একটি D9 টাইপের বোল্ডোজার ধ্বংস করেছে। রাফা শহরের পশ্চিমে তেল আল সুলতান এলাকায় ইসরায়েলি একটি বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেড। ইসরায়েল এখনও এই 8 সেনার মৃত্যু নিয়ে কিছু বলেনি, তবে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে 650 জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। হামাস বলছে ইসরায়েল নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। লেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে একটি মসজিদ ও বাড়ি আছে। খবর আনাদোলু এজেন্সির। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আল জাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে। পাশাপাশি আইতো আল শাবাব শহর ও মেয়র্স আল জাবাল শহরে 2টি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের তাইর হারফা, খাইম, জাবাল কেহাইল এবং আইতারুম শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। তবে এতে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতেই গাজা এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়েছে, আহত হয়েছে লাখের বেশি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলা চলছে। পশ্চিমাদের চোর বললেন পুতিন, শাস্তির হুঁশিয়ারি। পশ্চিমা নেতাদের চোর আখ্যায়িত করে তাদের শাস্তির হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। G7 সম্মেলনে ইউক্রেনকে $5,000 কোটি সহায়তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি দিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকে পুতিন বলেছেন পশ্চিমের নেতারা রাশিয়ার সম্পদ জব্দ করে নতুন একটি আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছেন, কিন্তু আমি মনে করি এটা স্পষ্ট চুরি। পশ্চিমা নেতাদের সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি পেতে হবে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে জব্দ করা রাশিয়ার সম্পদের
যুদ্ধের মুনাফা থেকে ইউক্রেনকে 5,000 কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে শিল্প উন্নত দেশগুলোর জোট G7। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সাথে এবারের সম্মেলনে যোগ দিয়েছে আফ্রিকা ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতারা। G7 এর এবারের সম্মেলনটি বৃহস্পতিবার ইতালির আপোলিয়ায় শুরু হয়েছে এবং শনিবার পর্যন্ত চলেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার জব্দকৃত সম্পদকে একটি উল্লেখযোগ্য ফলাফল বলে মন্তব্য করেছেন। পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেছেন, আমরা পিছিয়ে যাচ্ছি না। G7 এ পাশ হওয়া ইউক্রেনের সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে এই সহায়তা ইউক্রেনে পৌঁছাতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে। সুইজারল্যান্ডের সম্মেলন নিয়ে কি ভাবছেন রণক্লান্ত ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষ? সুইজারল্যান্ডে এই সপ্তাহের শেষে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে নিয়ে বেশ উচ্চাশা প্রসার করেছে, ভালো কিছু প্রত্যাশা করেছে। তবে ইউক্রেনের সম্মুখসারী সেনা ও কিয়েভের যুদ্ধক্লান্ত বাসিন্দাদের মতে সম্মেলন থেকে বড় কোনো অর্জনের সম্ভাবনা কার্যত শূন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছরের বেশি সময় পেরিয়েছে। এই সময় এসে সুইজারল্যান্ডের সম্মেলনে অংশ নিয়েছে প্রায় 90টি দেশ ও বৈশ্বিক সংগঠনের প্রতিনিধিরা। এমন এক সময় তারা বসছেন যখন ইউক্রেনের দনতস্ক রুশ বাহিনীর সঙ্গে জোরালো লড়াই চলছে। ওই অঞ্চলের যুদ্ধরত একটি ট্যাঙ্ক ব্রিগেডের ডেপুটি কমান্ডার সের্গেই সম্মেলনের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশাবাদী নন। 36 বছর বয়সী যোদ্ধা, তিনি বলেন এটা সম্ভবত একটি বিলাসী সম্মেলন হতে যাচ্ছে। তার মতে ভালো অস্ত্র পরিস্থিতি বদলাতে পারে, তাই সম্মেলন দনতস্ক পরবর্তী এই পরিস্থিতির আদৌ উন্নতি করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। 23 বছর বয়সী দিনাউল্লাহ পেশায় ড্রোন পরিচালক, তিনি বলেছেন এই জমায়েত যুগান্তকারী কোনো পরিবর্তন আনবে না, বরং এটা প্রতীকী একটি আয়োজন হবে। সীমিত সম্পদ থাকার পরে ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির পূর্ব উত্তরাঞ্চলে গ্রামের পর গ্রামে রুশ বাহিনী আক্রমণে সামনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। সেই সঙ্গে কর্তৃপক্ষকে বাধ্যতামূলক বেসামরিক স্থানান্তর ঘোষণা বাধ্য করেছে। রাজধানী কিয়েভের বাসিন্দা ভিক্টোরিয়া কাজ করেন জ্বালানি শিল্পে, বলেন টানা যুদ্ধের কারণে তিনি বেশ অবসন্ন হয়ে পড়েছেন। বিশ্বাস করতে চান এই সম্মেলনের যুদ্ধের লাগাম টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও প্রত্যাশা নিয়ে নিজেই সংশয় আছে ভিক্টোরিয়া, তিনি বলেন ব্যক্তি জীবনে আমি বাস্তববাদী একজন মানুষ, তাই এটা নিয়ে খুব বেশি প্রত্যাশা করছি না। সম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যাকরান্স আসন থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে লেবার পার্টির জয়ের সম্ভাবনা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি। লেবার পার্টি জয়ী হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আসনে কস বসবেন কিয়ার স্টারমার। এছাড়া 2015 সাল থেকে হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস সংসদীয় আসনের এমপি তিনি। স্টারমারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে যুক্তরাজ্যের রাজনীতির মূলধারা সহ বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনায় রয়েছেন ওয়েস ইসলাম। ওয়েস ইসলাম প্রথম আলোকে বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্টারমারে কোনো জোরালো ভূমিকা না রাখা এবং যুদ্ধবিরতির পক্ষে না থাকায় তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। ওয়েস ইসলাম বলেন, হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে মুসলিম ভোটার অনেক। এই সংসদীয় এলাকার ব্রিটিশ বাংলাদেশি ও ব্রিটিশ সোমালিয়াদের দাবি ছিল তাদের আগ্রাসনের সংসদ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য পার্লামেন্টে ভূমিকা পালন করুক। কিন্তু স্টারমার ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন বিধায় ভোটারদের সমর্থন হারিয়েছেন। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী ওয়েস, তিনি বলেছেন, আগামী নির্বাচনে আমাদের কমিউনিটির সবাই যদি এক হয়ে আমার পক্ষে কাজ করেন এবং ভোট দেন তাহলে আমার জিতার সম্ভাবনা অনেক বেশি। তাই এই আসনে প্রায় 83,000 ভোটার রয়েছেন, যার মধ্যে প্রায় 32,000 ভোট মুসলিম। তাই আমরা যদি আমাদের ভোট মানবতার পক্ষে, গাজার পক্ষে, যুদ্ধ বন্ধের দাবির পক্ষে দিতে পারি তাহলে বিজয় সম্ভব। জিতে গেলে স্টারমার আবাসন সমস্যা সমাধান, স্বাস্থ্যসেবা বেগবান করা, অপরাধ নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের মতো বিষয়গুলো অগ্রাধিকার দেবে।